ডিজে নিয়ে এসেছিলেন, সাউন্ড সিস্টেম নিয়ে এসেছিলেন, নৃত্যশিল্পী নিয়ে এসেছিলেন, শহীদ দিবসে আসার পথে এরকম অশ্লীল নৃত্য, কি বলবেন? যেমন যার তেমনই বাস। যদি শহীদ মঞ্চে যদি পাগলু ড্যান্স হতে পারে, তাহলে এরা ডিজে ড্যান্স করলে আর দোষ কোথায় দেবেন? আসলে যারা আজকে তৃণমূলটা করছেন তারা অতীতের ইতিহাসটা কেউ জানেনই না। আজকের দিনটা কতটা ভয়াবহ রক্তাক্ত সেটা তাদের কোনো অভিজ্ঞতা নেই, জ্ঞানও নেই, জানার ইচ্ছেও নেই। কারণ তারা তৃণমূলটা কোনো রাজনৈতিক আদর্শে করছেন না, তারা তৃণমূলটা করছেন পেট এবং পিঠের তাগিদে। হয় পেটের তাগিদে নয় পিঠের তাগিদে, এই দুটো কারণে যারা তৃণমূল করছে তারা স্বাভাবিকভাবে আজকে ডিম ভাত দিবস পালন হচ্ছে, আজকে কোথাও মাংস দিবস পালন হচ্ছে, আজকে কোথাও মদ মাংসর দিবস পালন হচ্ছে। শহীদ দিবস কোথায় আপনি বলুন না? শহীদদের কতটা স্মরণ করেছেন, 21শে জুলাইয়ের ঘটনাকে কতটা মনে করানোর চেষ্টা করেছেন আজকের মুখ্যমন্ত্রী, যা মুখে এসছে তাই বলেছেন। শহীদ দিবসের মঞ্চে আমি কাফির নই, যারা ডরপোক হয়, যারা ভীতু হয়, তারাই অ্যাকচুয়ালি কাফির হয়, কি বলবেন? हम डरपोक नहीं है, हम काफिर नहीं है, हम गद्दार नहीं है, हम लड़ने जानता है और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा। देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी ये मीटिंग नहीं कर सकता है, खाली तृणमूल कर सकता है। উনি কাফের কি উনি সাচ্চা সেটা তো আমি বলতে পারবো না, এটা ফিরাদ হাকিম বলতে পারবেন। হ্যাঁ, কারণ হিন্দু ধর্মে কাফের বলে কোনো শব্দ নেই। উনি ইসলামে বিশ্বাস করেন মনে মনে, তাই উনি ইসলামিক কথা বলেছেন, সে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। আর উনি ডরপোক নন এটা আমরা জানি। উনি মানে চোরের মায়ের বড় গলা, উনি চুরি করেন চিৎকার করে, সেটাও আমরা দেখেছি। উনি ডরপোক নন, এটা ঠিক। যেখানে বাংলাদেশে আমরা দেখছি যে আগুন জ্বলছে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেবার তা ভারত সরকার নেবেন, কিন্তু যদি বাংলাদেশের থেকে কেউ এসে বাংলার দরজায় খটখট করে তাহলে সেক্ষেত্রে তাদেরকে তিনি আশ্রয় দেবেন। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়োদের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই। প্রথম কথা হচ্ছে নীরর যেমন ভালো লাগছিল না যে রোমের মানুষ ভালো থাকুন, তারা তিনি পুরো রোমে আগুন জ্বালিয়ে ছাদে উঠে গিটার বাজাচ্ছিলেন, ঠিক সেরকমভাবে মুখ্যমন্ত্রীর ভালো লাগছে না যে শুধু বাংলাদেশে কেন আগুন জ্বলবে, আমার দেশের মানুষ কেন খেয়ে পড়ে থাকবে। তাই উনি চান এই আগুনটা আমার পশ্চিমবঙ্গেও জ্বলুক। হ্যাঁ, ওনার বাড়ি উনি যেটায় থাকেন সেটা একতলা, তার ছাদে উঠলে কিছু দেখা যাবে না। ভাইপোর বাড়ির ছাদে উঠে হয়তো উনি ওখানে বাজাবেন, ওই বিভিন্নভাবে আমরা দেখেছি কিপ্যাড টিপ্যাড বাজাতে, সেগুলো বাজাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে আমরা বিত্তবান চাই না, আমরা বিবেকবান চাই, আমরা লোভী চাই না, মানুষের বন্ধু হতে চাই। দিল্লি সরকারের আয়ু বেশি দিন আর নেই, এজেন্সি ধমকানি চমকানি কমিশনের একতরফা আচরণ, তাও আমরা জিতেছি। অন্যায় করলে আমরা তৃণমূলকেও ছাড়ি না, আর অন্যায় করলে ব্যবস্থা নেব। এখন থেকে যেন কোনো অভিযোগ না আসে, নির্বাচিত হয়ে কাজ না করলে সম্পর্ক থাকবে না। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে, আবার যার শীতও আছে, আবার যার বসন্তও আছে। এখন উনি বিত্তবান চান না, বিবেকবান চান। এইটুকু বিবেক যদি ওনার মধ্যে থাকে, প্রথম ভাইপোকে বাড়ি থেকে বার করে দিয়ে দেখান, ভাইপোকে দল থেকে সরিয়ে দিয়ে দেখান। হ্যাঁ, ভাইপো তো বিবেকবান নয়, ভাইপো তো বিত্তবান। উনি বিত্তবান চান না মানে ওনার প্রত্যেকটা ভাইপো সবাই কোটি কোটি টাকার হয়ে গেলেন, বিত্তবান হয়ে গেলেন, মালিক হয়ে গেলেন, আর উনি এখন বিবেক খুঁজে বেড়াচ্ছেন। হ্যাঁ, ওনার হয়তো অতটুকু বিবেক যদি বেঁচে থাকতো তাহলে উনি এই কথা বলতে পারতেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার কাছে 10 লক্ষ চাকরি তৈরি আছে, আমি বলছি আদালতে আমাদের লড়াই চলবে, কারোর চাকরি যাবে না, সুপ্রিম কোর্টেও লড়াই চলবে, আমি ভাত রুটি খেয়ে থাকবো কিন্তু দুর্নীতির সঙ্গে আপোষ নয়। সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, না উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। 2 কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি, তারা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে। ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। দেখুন, জেলে ভাত আর রুটি দুটোই পাওয়া যায়। হ্যাঁ, উনি ভাত রুটি খেয়ে থাকতে চান, থাকুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দুর্নীতির সঙ্গে আপোষ নয় বলে সকাল থেকে রাত অবধি দুর্নীতিকেই সমর্থন করেন যিনি, তার মুখে এই শব্দ মানায় না। বাংলাদেশ নিয়ে কোনো প্ররোচনা নয়, বাংলাদেশ নিয়ে আমি কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। কোনো প্ররোচনায় কান দেবেন না, কিন্তু অসহায় মানুষ বাংলার দরজায় খটখট করে তাকে আশ্রয় দেবো। আগামী দিন বিজেপি যাওয়ার পালা, আমাদের আশা। হ্যাঁ, এতদিন তো রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, শুধু রোহিঙ্গা আশ্রয় দিয়ে কমপ্লিট মানে ওনার পুরো শান্তি হয়নি। পুরো উগ্রবাদী মুসলিম পুরো যারা আছেন তাদের সবাইকে আশ্রয় না দিয়ে বাংলার মানুষ জ্বলবে কি করে, হিন্দু ধর্ম শেষ হবে কি করে? কারণ ওদেরই তো একজন বিধায়ক কদিন আগে বলেছেন যে হিন্দুদের কেটে ভাসিয়ে দাও ভাগীরথীতে। ওনার পাশে যিনি দাঁড়িয়েছিলেন সেই ফিরহাদ হাকিম, ববি হাকিম, তিনি বলেছিলেন যে তাদের দুর্ভাগ্য যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, সেই দুর্ভাগ্যকে বাংলার কপাল থেকে কাটানোর জন্য উনি পুরো পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ কিংবা পশ্চিম পাকিস্তান বানাতে চান। একটা শেষ প্রশ্ন করব সজলদা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপিকে বাংলা থেকে সাফ করে ধুয়ে মুছে দিয়েছে বাংলার জনতা, আজ বাংলার মানুষ বিজেপিকে হারিয়ে উচিত শিক্ষা দিয়েছে। মাতাল দুর্নীতিগ্রস্ত চিটিংবাজরা বিজেপিতে, এবং তারা নিজেরাই আজ হাওয়া হয়ে গিয়েছে। যারা বলেছিল তৃণমূলকে প্রাক্তন করবে, এসএসসি কেলেঙ্কারির জন্য পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে, নিট কেলেঙ্কারির জন্য কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হলো না? পাগলে কিনা বকে, পাগলের সব কথার উত্তর দেওয়া যায়? পার্থর বাড়ির খাটের তলা থেকে 52 কোটি টাকার সম্পত্তি বেরিয়েছে, পার্থ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই পার্থকে গ্রেফতার করা হয়েছে। বর্তমান শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়নি, এটা উনি ভুলে গেছেন ওনার মন্ত্রকগুলো, দপ্তরগুলো, কারণ উনি সবটাই নিজের তাই ভাবেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল, বর্তমান শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়নি। হ্যাঁ, তো এইসব আমরা যারা অপরাধী তাদের গ্রেফতার করেছি নিটে, এখানেও তারা যারা অপরাধী এসএসসি তাদের গ্রেফতার করা হয়েছে, শিক্ষামন্ত্রীকে নয়, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন মুখ্যমন্ত্রী আপনাকে জানিয়ে রাখলাম।